আমি ফেসবুকে আপনাদের কাজ দেখেছি অনেকের। ওয়েবসাইটে ঢুকতে পারিনি। ওয়েবসাইটে দেখলে জানি কি অবস্থা হতো, বুঝতাম। কিন্তু আসলে এগুলি কোনো কাজ, মানে কি বলবো। বলেন, আপনারা কি স্যাটিসফাইড কাজ নিয়ে? আপনাদের কাজ নিয়ে আপনারা কি স্যাটিসফাইড? আপনাদের কি মনে হয় কাজগুলো ভালো হয়েছে? কিছু একটা বলেন, শুনি আমি। স্যার একটু ওয়েবসাইটের গুলো দেখবেন। এখন কথা হচ্ছে, দেখবো ওয়েবসাইটের গুলো, ক্লাস শেষ করে দেখবো। এমন তো না বিষয়টা যে ওয়ার্ড মার্ক বা লেটার, আমরা গত ক্লাসে লেটার মার্ক লঘু করেছি। বিষয়টা এমন না যে আজকেই লেটার মার্ক শেষ। আমার কথা হচ্ছে আপনাদেরকে আম, কাজ করতে করতে একেবারে উচ্চ পর্যায়ে নেওয়ার দায়িত্ব তো আমার উপর, তাই না? আমি যে শুধু টুলস গুলো ছেড়ে, মানে টুলস গুলো শিখে আপনাদেরকে বিদায় দিয়ে দিব, বিষয়টা কিন্তু এমন না। আপনারা গ্রাফিক ডিজাইন কাজ শিখতে এসেছেন, তার মানে গ্রাফিক ডিজাইনের প্রতি আপনাদের ভালোবাসা আছে। আর ভালোবাসা যেহেতু আছে, বিষয়টা হচ্ছে এরকম, ভালোবাসা এবং আগ্রহ যদি থাকে তাহলে বাকিটা ইনশাল্লাহ আমি আপনাদেরকে নিয়ে যেতে পারবো। আর যদি এমন হয় যে কাজ শিখার জন্য এসেছি, গ্রাফিক ডিজাইনের প্রতি ভালোবাসা বা আগ্রহ নেই, কাজ করে চলতে হবে বা শিখবো, শিখে আমার জীবন পার করতে হবে, এরকম যদি হয়, গ্রাফিক ডিজাইনের চাইতে যদি আপনার টাকার প্রতি আগ্রহটা বেশি থাকে, তাহলে আমি বলবো যে আপনি এই সেকশনটা ছেড়ে দিন। এই সেকশন ছেড়ে আপনি ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্টে যান, যদি বেশি টাকার চিন্তা করেন। হ্যাঁ। আর যদি বলেন যে না, গ্রাফিক ডিজাইনের প্রতি আমার ভালোবাসা আছে, আমি এটাকে আমার পেশা হিসেবে নিতে চাই, এই ভালোবাসাটা যদি থাকে তাহলে আমি আপনাদেরকে নিয়ে যেতে পারবো। আর যদি ভালোবাসা না থাকে তাহলে নিয়ে যেতে পারবো না। বিষয়টা হচ্ছে এই, এর চাইতে বিশেষ কিছু মানে বিষয় না। যদি ভালোবাসা থাকে তাহলে আমি পারবো ইনশাল্লাহ। আপনারা আমাকে সহযোগিতা করবেন এই বিষয় আপনাদেরকে এগিয়ে যাওয়ার বিষয় আর কি। তো সবার আগে আমি যেটা বলি যে MRH যে দিয়ে একটা লোগো তৈরি করেছেন, আপনাদেরকে আমি সবসময় গ্রেডিয়েন্ট কালার ইউজ করার ক্ষেত্রে মানে উৎসাহিত করি না। গ্রেডিয়েন্ট কালারটা ইউজের ক্ষেত্রে, আর তারপরে শ্যাডোর দেওয়ার ক্ষেত্রে, এই যে শ্যাডো দিয়েছেন, শ্যাডো দেওয়ার ক্ষেত্রেও আমি আপনাদেরকে অনুৎসাহিত করি। লোগো কখনো এমন এত মানে প্যাচ মোচরের লোগো, এত লোগো হয় না। এই বিষয়টা খেয়াল রাখবেন, লোগো সবসময় সহজ সরল এবং সুন্দর হয়, খুবই সিম্পল হয়, যেন একটা জিনিস একবার দেখলে আমাদের মনে থাকে। এবং পাশাপাশি হচ্ছে যে এটা যেন ছোট করলে, যত ছোটই করা যায়, আমাদের চোখে যেন ভাসে, কি লেখা আছে এটা যেন বোঝা যায়। এইগুলো জিনিসের জন্য লোগো সবসময় সিম্পল করার বিশেষ প্রয়োজন। আর গ্রেডিয়েন্ট কালারটা আমরা একেবারেই দিতে অনুৎসাহিত করি। এখন বারবার মানে বারবার একই ধরনের কথাই আমি বলি, যে আপনারা বড় বড় যে লোগো গুলো আছে, বড় বড় প্রতিষ্ঠানের লোগো, বড় বড় ব্যবসা কোম্পানির লোগো, কোনো একটা লোগো আপনি দেখাতে পারবেন না এত রংচঙা। এমন রংচঙে লোগো নেই আসলেই বাজারে। বড় বড় কোম্পানির লোগো গুলো এমন রংচঙে হয় না। একেবারে সিম্পল কালার, সিম্পল ডিজাইন, সিম্পল শেপ, বাট ইউনিক। এই জিনিসগুলো আপনারা খেয়াল করবেন। তো লোগো ডিজাইনেই যে সবাই একেবারে 100% সফল হবেন কথাটা এরকম না। গ্রাফিক ডিজাইনের আরো অনেক সেক্টর আছে। লোগো ডিজাইন সেই সেক্টরের মাঝে সবচেয়ে জনপ্রিয় একটা সেক্টর। কিন্তু এই কাজটা সবাই খুব সহজ মনে করলেও মূলত এটাই সবচেয়ে কঠিন কাজ। হ্যাঁ। যেমন খেয়াল করেন, যদি আহ রহিম, না, রামিম হোসেন, আপনি যদি একবার MR লোগো লিখে, লোগো এই কথাটা লিখে ওয়েবসাইটে যদি বা গুগলে যদি একটু সার্চ করেন, আপনার সামনে দেখবেন কত সুন্দর সুন্দর ইউনিক ডিজাইন চলে আসবে। আমরা পরবর্তীতে এইচ এর দিকে যাচ্ছি, দেখেন খেয়াল করে। এই যে
প্রথমে যে লোগোটা এসেছে এই যে এটা, দেখেন তো, এই যে লোগোটা, এটাকে আমরা কপি করছি। এই লোগোটা দেখেন তো, এটার শেপটার মাঝে কত সুন্দর একটা ছন্দ আছে বা মিল আছে। আপনার এই শেপের মাঝে এমন ছন্দ বা মিল আছে? আমি যদি এটাকে কন্ট্রোল আর দিয়ে রুলারটাকে নিয়ে আসি, আচ্ছা রুলার লাগবে না, আমি যদি এটাকে এখান থেকে সোজা করে দাগ দিই একটা, এখান থেকে সোজা করে একটা দাগ দিলাম, দেখেন তো বিষয়টা, আপনি এই পাশটা কেমন করেছেন আর এই পাশটা কেমন করেছেন। আর দাগটা যদি আমরা এভাবে একটা সোজা দাগ দিই, দেখেন এটা, এটা দাগের নিচে চলে এসেছে, এটা আছে দাগের উপরে। এইটা দেখেন তো ভাই, এটা দেখেন তো একেবারে সম্পূর্ণ এক সোজা, কত সুন্দর একটা ছন্দ। এখানের একটা ফাঁকা অংশটুকু দেখেন, এই যে এমআর এর এইখানে যে একটু ফাঁকা অংশ আছে, আমরা এটার কালারটা একটু চেঞ্জ করছি ফাঁকাটা একটু মেলানোর জন্য। একটু খেয়াল করেন, এই যে এটা যতটুকু ফাঁকা আছে, খেয়াল করেন তো এখানে এর চাইতে বেশি বা কম আছে কিনা। তারপরে খেয়াল করেন তো এখানে এর চাইতে বেশি বা কম আছে কিনা। নেই। আমি কিন্তু এতদিন ধরে যে ডিজাইন গুলো করছি, আমি আপনাদের, কেউ কিছু বলছেন? না স্যার, আপনি কন্টিনিউ করেন। আচ্ছা, তা আমি এতদিন ধরে ডিজাইন গুলো করছি, আমি কিন্তু শেপের যে একটা কম্বিনেশন আছে সেটার কথা সবসময় আপনাদের বলি। সব দিকে সমান থাকবে, কোনো অগোছালো ভাব থাকবে না, বিষয়গুলো দেখেন এটা কত সুন্দরভাবে সব দিক দিয়ে মিল আছে। আর অথচ আপনি এই জিনিসটা দেখেন, আপনি এটার মাথা দিয়েছেন একরকম, এগুলোর মাথা দিয়েছেন একরকম, এটা কেন? তো আমরা এমআর লোগোর কথাটা যেটা বললাম, এখানে দেখেন এমআর লোগো আরো আছে। এমআর এর লোগো শুধুমাত্র যে এই দুইটা আরো আছে, এই যে দেখেন আরেকটা এম আর, এই যে দেখেন আরেকটা, খেয়াল করেছেন যে কত সুন্দরভাবে এম এর ইটা দিয়ে আর দিয়েছে। এই যে দেখেন, এই যে দেখেন, আমার মাথায় এম আর দিয়ে সর্বপ্রথম যে লোগোর চিন্তাটা আসে বা এসছে সেটা অনেকটা এরকম। এম আর দিয়ে যে লোগোটা আসে অনেকটা এরকম, এবং এটার সাথে যদি আমরা যেটা বলেছি যে আম, একটা রিয়েল এস্টেটের আইকন এনি হাউ যেন অ্যাড করতে পারি, সেই জিনিসটাও এখানে খুব সহজভাবে অ্যাড হয়ে যাবে এই লোগোটাতে। এটা যেটা আছে এটাতে খুব সহজভাবে অ্যাড হয়ে যাবে। কিভাবে হবে? যে ধরেন আপনি এই লোগোটার এই মাথার অংশটুকু, এই যে এতটুকু অংশ দেন, এই যে যতটুকু অংশ আছে এই অংশটুকু দেন, তাহলে তো আপনার এমআর এর মাঝে আর কোনো সমস্যা থাকলো না। এতটুকু অংশ না দিয়ে এখানে যদি আপনি জানালার যে আইকন গুলো আমরা ইউজ করি, সেই জানালার আইকন গুলো যদি এখানে আপনি ইউজ করে দিতেন, তাহলে আপনার রিয়েল এস্টেট এমআর সবই হয়ে যেত। আমি এটা বলছি না যে এই জিনিসটা কপি করে আপনি কেন করলেন না, আমি বলছি আইডিয়াটা একটু চিন্তা করেন। তাদের লোগোর আইডিয়া এবং আপনার লোগোর আইডিয়া, আপনি অনলাইনে একটা লোগো দেখলেন, দেখার পরে সেই লোগোতে আপনি কি কি অ্যাডজাস্ট করতে পারেন এই বিষয়গুলো একটু খেয়াল করবেন। হ্যাঁ, তারপর এইচ এর যে সংযোগটা, মানে এম আর এর সাথে এইচ এর একটা সংযোগ আছে। এখন আমরা এম আর লোগো দেখলাম প্রথমে, তারপর দেখবো আমরা আর এইচ লোগো, মানে আর এবং এইচ এর যে সংযোগটা। এই যে দেখেন, আহ, আমি বলছি না যে আপনি এটা কিভাবে কেন করলেন না। এই যে এটা যখন খেয়াল করেন এই জিনিসটা, এই জিনিসটা দিয়েই কিন্তু আপনার এই এম আর এইচ এটা কিন্তু করা যেত অনেকটা কিন্তু এরকম। এই যে এই টানটাই, এই দাগটা, এই যে এই দাগটাই টেনে তুলে এদিকে এভাবে এম কথাটা লিখা যেত। আর এই যে আমরা তো এই লোগোর অপশন জেনেছি, শিখেছি, একটা শেপের অপশনই করতেন। এই যে দেখেন এইচ আর কত সুন্দর করে লিখেছে, এখানে এমটা অ্যাড করে দিতেন কোনোভাবে। এটা হচ্ছে চমৎকার একটা ইউনিক কাজ। আর ছোট হাতের আর এবং এইচ এর কম্বিনেশন দেখেন কত সুন্দর একটা কাজ। এখানে যদি আপনি একটা এম লিখতেন এখানে এই লোগোটার সাথে, এই যে লোগোটা যে আছে আর এবং এইচ এর কত সুন্দর একটা কম্বিনেশন,
এই কম্বিনেশনটার মতোই এখানে যদি এটার মতোই একটা এম আপনি অ্যাড করতে পারতেন তাহলে একেবারে বেটার একটা রেজাল্ট হতো। তো দেখেন আমরা যখন লোগো ডিজাইনের কথা সার্চ দেই যে আর লোগো, তারপরে আমরা আর লোগো এর আগে দেখেছি, আপনি খেয়াল করেন তো এখানে আপনারা যে ধরনের গ্রেডিয়েন্ট কালার ইউজ করেছেন এখানে ওই ধরনের গ্রেডিয়েন্ট কালারের কোনো লোগো আছে কিনা? যেটা আছে সেটাও কিন্তু গ্রেডিয়েন্ট কালার না। আর যেগুলোতে এই যে গ্রেডিয়েন্ট কালার ইউজ করেছে গোল্ড কালার, কিন্তু আপনাদের মতো লাল সবুজ বা নীল লাল এই ধরনের তো কোনো কালার নেই। আপনারা কি একটু হোমওয়ার্ক বা স্টাডি করেন না? একটু স্টাডি করবেন ভাই। শুধুমাত্র আমার উপর বসে থাকলে, আচ্ছা আমার উপরও বসে থাকেন, বাট আমার উপর নির্ভর করে বসে থাকার পরেও আমি যেটা বলি আপনারা তো সেটাও করেন না। এই যে দেখেন কত সুন্দরভাবে লেখা, আমি যেটা বলি আপনারা সেটাও করেন না। আমি আপনাদের বলেছি আমরা গ্রেডিয়েন্ট কালারটাকে অ্যাভয়েড করব, গ্রেডিয়েন্ট কালার নিব না, শ্যাডো অ্যাভয়েড করব, শ্যাডো নিব না। ঠিক আছে, এই যে দেখেন দিয়ে একেবারে আপনার সহ রিয়েল এস্টেট সহ একটা লোগো আমরা পেয়ে গেছি। তো এই জিনিসটা একটু খেয়াল করবেন, এই যে দেখেন কত সুন্দর ইউনিক একটা লোগো। এই যে এখন এখানে একটা এই ধরনের বিষয়গুলো আমি আপনাদের কাছে চাচ্ছিলাম। তো আবারও বলছি যে যদি আপনার গ্রাফিক ডিজাইনের প্রতি ভালোবাসা না থাকে, শুধুমাত্র ইনকামের চিন্তা করে গ্রাফিক ডিজাইনে আসেন, তাহলে এটা বাদ দেওয়াই বেটার। ভালোবাসা যদি থাকে তাহলে থাকেন আমার সাথে, দেখা যাক কত দূর এগিয়ে যেতে পারি। এই যে এবং এর কম্বিনেশন, এই ধরনের কিছু ইউনিক জিনিস চিন্তা করেন। হুম, আমরা এই ইউনিক জিনিসটাই বেশি বেশি করে চিন্তা করব। তো আর এইচ গেল, বি এটার ক্ষেত্রেই একই কথা। আপনি গ্রাফিক ডিজাইনার, তার মানে গ্রাফিক ডিজাইনের পেন টুলের একটা উদাহরণ আমি দিয়েছি, এর মানে এই না যে আপনার পেন টুলের উদাহরণই সবসময় টানতে হবে। আর এটা ছাড়া গ্রাফিক ডিজাইনের আরো অনেক ইউনিক আছে, মানে আইকন আছে। গ্রাফিক ডিজাইন বলতে শুধুমাত্র পেন বোঝায় এটা না। আপনি ইচ্ছা করলে একটা তুলি আছে যে আমাদের পেইন্ট ব্রাশ, সেই ধরনের একটা ব্রাশ দিয়েও একটা কিছু করতে পারতেন। তারপরে মনে করেন গ্রাফিক ডিজাইনের আরো একটা ইউনিক একটা আইকন হচ্ছে বা হচ্ছে আপনার সিম্বল হচ্ছে কালারফুল। অর্থাৎ আপনি যে জিনিসটা করবেন সেটা যদি বিভিন্ন কালার হয়, আমি গ্রেডিয়েন্ট কালারের কথা বলছি না, আবারও মনে রাখবেন গ্রেডিয়েন্ট কালারের কথা বলছি না, বিভিন্ন অংশে বিভিন্ন কালার যদি দিয়ে আপনি কালারফুল কোনো লোগো করতেন, তাহলে এই জিনিসটা আরো সুন্দর হতো। আপনারা একটু হোমওয়ার্ক করতেন, বারবার একটা কথাই বলছি। গ্রাফিক ডিজাইন লোগো যদি দেখেন তাহলে দেখেন এই যে একটা প্যান্টুলের লোগো এসেছে, এটা অবশ্যই এআই এর করার লোগো, দেখেই বুঝতে পারছি। আমি কালারফুলের কথা বলেছি, এই যে দেখেন একটা পেন্সিল দিয়ে একটা গ্রাফিক ডিজাইনের আইকন কিন্তু এখানে দেওয়া হয়েছে। এই যে কালারফুলের কথা বলেছি, কিরকম কালার, বিভিন্ন ধরনের কালার দিয়ে একটা মানুষের ছবি করেছে, অ্যাড করেছে। তো কথা হচ্ছে গ্রাফিক ডিজাইন, তারপর আমরা একটা বাল্বের সাথে এটা তুলনা করছি। এটা ক্রিয়েটিভিটি, তো ক্রিয়েটিভিটিটা তুলনা করার জন্য বাল্বটা দিয়েছে। এবং দেখেন এই যে কালারফুলের কথা বলেছি, এক একটা শেপ এক এক কালার, বাট নট গ্রেডিয়েন্ট। হ্যাঁ, গ্রেডিয়েন্ট কালার গুলোকে আমরা বারবার বলি যে আমরা অনুৎসাহিত করি, আমরা চাই না গ্রেডিয়েন্ট কালার গুলো আপনারা ইউজ করেন। গ্রেডিয়েন্ট কালার ইউজ করার জন্য না, এটা জাস্ট শিখে রাখার জন্য, আর কিচ্ছু না। এই যে দেখেন এখানে লোগো কথাটা লিখেছে, কত ধরনের কালার দিয়ে লিখেছে এবং এটা কত সুন্দর দেখা যাচ্ছে। ওকে, তো আর কি আছে? আমরা এখন আমরা একটু যদি এমবির লোগো গুলো একটু চিন্তা করি, যে অনলাইনে আমাদের এমবি লোগো কেমন আছে। এবং বি লেটার মার্ক লোগো, এই যে দেখেন এই যে আমরা এই শেপের লোগো করা শিখেছি। ঠিক আছে, তারপরে আমরা আরো দেখি এই যে বি, তারপর আরো দেখেন আহ এই যে এই ধরনের লোগোই তো আমরা গত একটা ক্লাসে করেছি, তাই না?
আচ্ছা, আমরা এই ধরনের একটা লোগো গত ক্লাসে করেছি না লেটার মার্কের মধ্যে? তো এই বিষয়গুলো আমার সবচাইতে আসলে বেশি কষ্ট লেগেছে যে এ আর যে লোগোটা আছে, এই এ আর এর লোগো দেখে। এটা কষ্ট লাগার কারণ হচ্ছে এ এবং আর এর কম্বিনেশনটা এত সুন্দরভাবে হয়ে যায়। আমরা গত ক্লাসে এ বি যেভাবে করেছি, এ আর এর কম্বিনেশনটা ঠিক সেভাবে অনেক সুন্দরভাবে ইচ্ছা করলে হয়ে যায়। কিভাবে হয়ে যায়? কিন্তু আপনারা এই জিনিসটা করেননি, মানে ট্রাইও করেন। এআর এর লোগোটা যখন দেখেছি তখন আসলে আমি আর নিজেকে মানে একটা আছে না যে কষ্ট পাওয়ার কথা বারবার বলছি, এটা আমি আর নিজেকে রাখতে পারিনি এই জিনিসটা মূলত। আমরা ডিজাইন গুলো সবসময় এভাবেই করব। আমি বারবার একটা কথা বলি যে আমরা আলাদা অক্ষর নিয়ে ডিজাইন করার চিন্তা পরে, সবার আগে আমরা ডিজাইন গুলো এইভাবে করব। এটা হচ্ছে এ এবং আর এর কম্বিনেশন, আপনি চাইলে মাঝখানে এটা রাখতেও পারেন, এই যে এই দাগটা। ঠিক আছে? এবং নিচের অংশগুলো আপনি কেটে দিলেন। নিচের অংশগুলো যখন কাটছেন আমি কিন্তু সব সুন্দরভাবে সমানভাবে কেটেছি। তবে সবচেয়ে বেটার হয় আপনি নিজে জিনিসটা যেন সহজ হয়, সুন্দর হয় দেখতে, সেভাবে কাটেন। একটু মিল করে দেখেন। আমার মনে হয়েছিল এ আর এর লোগোটা এভাবে করলে ভালো হবে, অথবা এটাকে আপনি চাইলে একটু ঘুরিয়েও দিতে পারতেন, কোনো সমস্যা ছিল না। এটা এরকম ভাবে যদি ওটা চাইলেন ঘুরিয়ে দিলেন, এটা একটু ঘুরিয়ে দিলেন, এইভাবে করলেও আপনার কোনো সমস্যা ছিল না। বাট কি করেছেন আল্লাহ মালুম। এটা কি এ আর লিখেছি, এই লেখাটা যে এ আর লিখা, এটা কি বোঝা যাচ্ছে না? দুটো ওয়ার্ড, দুটো লেটার। যাই হোক, মোটামুটি ভাবে চেষ্টা করেছেন, আলাদা আলাদা কিছু চেষ্টা করেছেন, এই জিনিসটা ভালো লেগেছে। এস এম, এটা এমন হওয়াটা মোটেই উচিত হয়নি। এবং দেখেন এটা কতটুকু উপরে, এটা কতটুকু নিচে চলে এসেছে, আবার এটা কতটুকু উপরে। এভাবে সমন্বয়হীন ভাবে কাজ করলে কাজ হবে? সবচেয়ে বেটার হয়েছে এই লোগোটা। বাট আপনাদের বোধহয়, মানে কি বলবো, খুব তাড়াহুড়া, তাই না ভাই? খুবই তাড়াহুড়া, কাজ শিখার জন্য তাড়াহুড়া, নাকি ইনকামের জন্য তাড়াহুড়া, না কি? আচ্ছা, এই লোগোটা স্যার কি পেজ করেছে? ওয়ানের ডিজাইনও কি দেখেছেন? এই যে এটাই তো ওয়ানের, আমি যেটা বলছিলাম। না স্যার, এরা তো টু। না, এই এই সবগুলো একটার, এটা আরেকটার। এই সবগুলো নিয়েছি আমি, যেগুলো এক পেজ থেকে, এটা আরেক পেজ না গ্রুপ থেকে আর কি। যেটা বলছি, আমি এই গ্রুপের মাঝেও ছিলাম। এই যে এটা দেখেন এক গ্রুপের, এই ডিজাইনগুলো এই মাত্র আসলো। তো কালকে যদি আমাদের ক্লাস হতো, গতকাল যদি ক্লাস হতো, যে কোনো কারণে ক্লাসটা মিস গিয়েছে, তাহলে গতকাল ক্লাস হলে এই কাজগুলো কখন দিতেন? ওটা আরো আছে দেখেন। না, দেখেছি উপরে আরো আছে, দেখলাম, কোনো সমস্যা নেই, কিন্তু গতকাল যদি ক্লাস হতো তাহলে গতকাল এই ডিজাইন গুলো কখন দিতেন? মূলত আপনি ডিজাইন দিলেন এখন, বলেন। এখন কথা হচ্ছে, আহ এই ডিজাইনটা আমার একটু ভালো লেগেছে, এই যে ডিজাইনটা, মূলত এই ডিজাইনটাই একটু ভালো লেগেছে, আর গুলো তেমন ভালো লাগেনি। কিন্তু এই ডিজাইনটা যখন আমি বড় করে দেখেছি না, যখন পেজটা বড় করে দেখেছি, তখন আমার কাছে মনে হলো কি শুরু করেছে এরা। আসলেই মূলত আপনারা শুরুটা করেছেন কি, কি শুরু করেছেন? এই প্রশ্নটা আমি দিচ্ছি। আপনাদের কি খুব বেশি তাড়াহুড়া,
এই তাড়াহুড়াটা কেন? 2 মিনিটের মাঝে একটা কাজ জমা দিয়ে দিলেন, শেষ হয়ে গেল, বিষয়টা কি এরকম হওয়া উচিত? আপনারা আমার সাথে একটু কথা বলেন আজকে। শুধুমাত্র আমি এক পক্ষে বলে গেলাম, আপনারা শুনে গেলেন, এবং সেটা যদি আপনারা অ্যাপ্লাই করলেন না করেন কাজের মাঝে, তাহলে কিভাবে হয়? এখন আমি যেটা বলছি, এই যে ডিজাইনটা আপনি করেছেন, এই ডিজাইনের থিওরিটা বা এই ডিজাইনের যে আপনার থিঙ্কিংটা, এটা এত সুন্দর একটা থিঙ্কিং, কি বলবো, খুবই সুন্দর চমৎকার একটা থিঙ্কিং আইডিয়া। বাট কি করেছেন ডিজাইনটা আপনি চিন্তা করেন। আপনি যদি কাউকে দিয়ে লোগো ডিজাইন করাতেন, এবং লোগোর মাঝে এই ধরনের শেপ, এই যে এদিক দিয়ে খাওয়া, এই যে এদিক দিয়ে নেই, এদিক দিয়ে খেয়াল করেন, এই যে এদিক দিয়ে কোনো মিল নেই, এই দিক দিয়ে মনে হয় কামড় দিয়ে অ্যাপেলের লোগোর মতো কামড় দিয়ে খেয়ে ফেলেছে, এই দিক দিয়ে নেই, আপনি লোগো নিতেন নাকি? এই ধরনের কাজ আপনি নিবেন জীবনে? আপনার ক্লায়েন্ট কিভাবে নিবে? এই ডিজাইনটাই যদি আপনি একটু মনোযোগ দিয়ে করতেন, একটু মনোযোগ দিয়ে করতেন, তাহলে তো আপনি একটা এ গ্রেড লোগো পেতেন। আমিরুল ইসলাম ভাই আছেন? আমিরুল ইসলাম ভাই আছেন তো? এত তাড়াহুড়া কেন ভাই? চলেন কাজটা আমরা দুজন মিলে আবার করি। এই ডিজাইনটা, এই যে আমি একটা দাগ দিলাম, এর এই পাশের দাগটা, ওকে। তারপরে এটার আমি একটা রিফ্লেক্ট কপি নেব। বিষয়টা হচ্ছে কি, একটু ভালোভাবে খেয়াল করেন, এই যে আমি দাগটা এভাবে দিয়েছি, আমি যদি আরেকটা এখান থেকে দাগ দেই, তাহলে এটা কত ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, এই জিনিসটা কত ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, এবং এটা হুবহু এক অ্যাঙ্গেল হবে না। হুবহু অ্যাঙ্গেলের ক্ষেত্রে একই অ্যাঙ্গেল হবে না। আমরা তো মানুষ, আমরা তো রোবট না। এটা মানে যতটুকু বাঁকা হয়েছে, এই জিনিসটা ঠিক ততটুকু বাঁকা হবে না, যেহেতু আমরা মানুষ। তাহলে এখন কি করতে হবে? আমি যেহেতু এটা একটা দাগ নিয়েছি, আমার যেটা করতে হবে, এটা এই পাশ দিয়ে একটা রিফ্লেক্ট কপি নিতে হবে। রিফ্লেক্ট কপি, আমি এটা এই দিক দিয়ে একটা রিফ্লেক্ট কপি নেব। ঠিক আছে? এমন না যে আমি শুধুমাত্র কাজ কমানোর জন্য রিফ্লেক্ট কপি নিই, আমি কাজ সুন্দর দেখার জন্য রিফ্লেক্ট কপি নিই। বোঝা গেছে? তাহলে এটাকে আমরা একটা রিফ্লেক্ট কপি নিলাম, এটাকে আমরা এভাবে সমান করে নিয়ে আসলাম, হ্যাঁ, অথবা এইদিকে সমান করে নিয়ে আসলাম। ঠিক আছে? সমান করে নিয়ে এসে খেয়াল করেন, আমি এটা এভাবে এতটুকু সমান করে নিয়ে এসেছি, নিয়ে এসে বাড়তি অংশগুলো কেটে দেব। এই যে বাড়তি অংশগুলো কেটে, এই দুটো যে এখানে জোড়া হয়েছে, এটাকে একটা কপি, এই জয়েন দিব। বুঝেছেন? যেখানে যে দুটো ছিল জয়েন দিয়েছি, এবং এটার উপরের এই রাউন্ডটা আমি এভাবে গোল করে দেব। দেখেন, তাহলে আমার একেবারে যে গোলটা, সেটা পারফেক্ট একটা রাউন্ড এবং পারফেক্ট একটা গোল হয়েছে। কোনো দিক দিয়ে এইভাবে কোনোভাবে এই যে এই গোলটা যেভাবে করেছেন সেভাবে হবে না, যাবে না, যদি এভাবে আমি গোলটা নিই। ওকে? অথবা আমি যেটা নিতে পারতাম, আমি একটা পলিগন টুল দিয়ে একটা স্টার নিতে পারতাম, এভাবে একটা পলিগন টুল নিয়ে একটা স্টার নিতে পারতাম। নেওয়ার পর এটাকে আরেকটু চাপিয়ে দিয়ে, এবং এই যে পলিগন টুলের এই যে উপরের যে এটা আছে, এটাকে এভাবে আমি রাউন্ড করে দিতে পারি। ঠিক আছে? যাই করি, যেটাই করি, এটা করি বা এটা, যেটাই করি, এভাবে দেওয়ার পর আমি নিচের অংশগুলো কেটে দিব। ঠিক আছে? তো নিচের অংশটা কেটে দিতে চাইলে আমাকে যেটা করতে হচ্ছে, এখন আমি যদি এটাকেই রাখি, তাহলে এটার মাঝখান দিয়ে আরেকটা দাগ দিয়ে দিই এভাবে। না, আমরা এটাকেই রাখছি। ওকে? এটাই হচ্ছে আমাদের এ। এখন এটাকে আমরা একটা কপি নেব। ঠিক আছে? এই যে এটা যে আছে, এই এটার একটা কপি নিব। জাস্ট একটা কপি নিলাম। কপি নিয়ে অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাকে পাঠিয়ে দিলাম। কপিটা নিয়ে অ্যারেঞ্জ থেকে কি করলাম, সেন্ড টু ব্যাকে পাঠিয়ে দিলাম। ওকে? ব্যাকে পাঠানোর পর এটার কালারটা একটু অন্যরকম কালার দিয়ে যেন বোঝা যায়। দেখেন তো, এই জিনিসটা যেমন করছেন তেমন হচ্ছে কিনা? হচ্ছে কিন্তু।
এখন কথা হচ্ছে এগুলো জয়েনের বিষয়। এই জিনিসগুলো যে এইটা এইভাবে জয়েন দিয়েছে, আমি যেভাবে উপর দিয়ে এটাকে জয়েন দিয়েছি, আপনারা তো ইচ্ছা করলে নিচ দিয়ে এভাবে জয়েন করে সেই জয়েনটাকে রাউন্ড করে দিতে পারতেন। খুবই সহজ হতো এইভাবে রাউন্ড করে দিয়ে। কিভাবে? এই যে আমরা এটার একটা কপি, এইখানে একটা লাইন টানলাম। আমি যেহেতু আইডিয়া আমার মাথায় এসছে যে আমি ডিজাইনটা এভাবে করব, আইডিয়া মাথায় আসার পর তো ডিজাইন আমাদের মানে নষ্ট হওয়ার কথা না। ডিজাইন এভাবে নষ্ট কেন হলো? এত সুন্দর একটা আইডিয়া আপনার মাথায় এসছে, A1 একটা আইডিয়া। হ্যাঁ, এই যে বাইরের অংশগুলো দেখেন কাটলাম, যে বাইরের যেগুলো ছিল কেটে দিলাম। হ্যাঁ, কেটে দেওয়ার পর এই যে এই দুইটা কর্নার জয়েন, এই দুইটা অ্যাঙ্কর পয়েন্ট জয়েন, এই দুইটা অ্যাঙ্কর পয়েন্ট জয়েন, এই দুইটা অ্যাঙ্কর পয়েন্ট জয়েন। ঠিক আছে, এখন আমি কি করব? এই অ্যাঙ্কর পয়েন্ট, এই অ্যাঙ্কর পয়েন্ট দুটো সিলেক্ট করব, এই অ্যাঙ্কর পয়েন্ট, এই অ্যাঙ্কর পয়েন্ট দুটো সিলেক্ট করব। করার পর এই দুটোকে আমি রাউন্ড করে দেবো এভাবে। দেখেন রাউন্ড হয়ে গেছে। এই যে এটা অ্যারেঞ্জ ইনটু ফ্রন্ট, এটার দাগ তো একই থাকবে তাই না? দুটোর দাগ একই থাকবে না? আচ্ছা, আপনি এটা এভাবে কেটেছেন, তাহলে আমাদের এটা এভাবে কাটতে হবে। আমরা কাটবো, পরবর্তীতে কাটবো, কোনো সমস্যা নেই। ওকে, বুঝলাম। তো তাহলে আমরা কি করছি, আমরা এটাকে অবজেক্ট থেকে এক্সপান্ড করে দিলাম। ঠিক আছে, পরবর্তীতে আবার ওটাকে আমার কাটতে হবে, কাটার প্রয়োজন পড়ছে যেহেতু কাটবো, সমস্যা নেই। এখন খেয়াল করেন আমাদের কোন কোন অংশ দিয়ে কাটতে হচ্ছে বিষয়টা। এটা বোধহয় আরেকটু নিচে আছে তাই না? এরকম। ওকে, বাড়তি অংশগুলো কেটে দিলাম আগেই, যেন এটা ডিস্টার্ব না করে। এখন যে বিষয়টা, সেটা হচ্ছে আমাদের এই দিক দিয়ে কাটতে হবে এবং এই দিক দিয়েও কাটতে হবে। আমি কাটি আগে, তারপরেই আপনারা বুঝবেন। ঠিক আছে, তাহলে আমরা খেয়াল করেন, আবার বলছি খেয়াল করেন, এখান থেকে এই পর্যন্ত একটা পাথ নিব। ঠিক আছে, এই যে এই পর্যন্ত একটা পাথ নিলাম। অথবা এটা আমরা এভাবে না নিয়ে আমাদের যদি পাথটা, এটা উপরে আছে, এখান থেকে আমরা এই পর্যন্ত একটা পাথ এইভাবে রাউন্ড করে নিলাম। যেহেতু এটা রাউন্ড আছে এই কারণে রাউন্ড করে নিলাম। সবচেয়ে ভালো হয় একেবারে প্রথম থেকে চলে যাই জয়েন করার আগে। দেখ, এক এক সময় মাথার মধ্যে এক একটা আসে যে এটা এভাবে না করে এভাবে করি, বাট এভাবে করলে আমার কাছে সবচেয়ে ভালো মনে হচ্ছে যে এটা এভাবে করলেই সবচেয়ে বেটার রেজাল্ট হবে। এই যে এদিক দিয়ে একটা পাথ নিলাম, এই দিক দিয়ে একটা পাথ নিলাম। উহুম, যেভাবে করতে চাচ্ছি সেভাবে করলে হবে না, এটা জয়েন ছাড়াই করতে হবে ভাই, দুঃখিত। এটা জয়েন ছাড়াই পরবর্তীতে করতে হবে। সবার আগে এই পর্যন্ত একটা এ তৈরি করব আমরা, এটা তো পারবেন নাকি? এটা পারার পর আমরা, আপনার কি আছেন নাকি চলে জি স্যার গেছে? আছে। ওকে, আর আছে। সবার আগে আমরা এভাবে একটা এ তৈরি করতে পারবো, পারবো না? তারপর এই এটাকে আমরা একটা কপি নিব, কপি নিয়ে এটাকে অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাকে পাঠিয়ে দেবো, এবং এই এটার কালারটা আমি একটু চেঞ্জ করছি যেন বোঝা যায় কালারটা।
এটা এভাবে করার পর মূলত আমরা এটা কত পিটি নিয়েছিলাম, 15 পিটি। এই 15 পিটি আমার মাথায় থাকলেই চলবে, আর খুব বেশি সমস্যা হবে না। এটাকে এখন এক্সপান্ড করে ফেলছি, ওকে দিয়ে দিলাম। এখন এক্সপান্ড করলাম, তাহলে এই জিনিসটা এই যে এরকম হলো। ঠিক আছে, এখন ওই যে 15 পিটি যে আমি নিয়েছিলাম, সেই 15 পিটির মাথায় 15 পিটি দিয়ে আমরা একটা স্ট্রোক করব, যেটার মাপ হবে 15 পিটি। এবং এটার কালারটাকে আমি চেঞ্জ করছি। এখন এটাকে একটাকে একেবারে মাপ মতো বসিয়ে দেন। একেবারে মাপ মতো, বুঝতেই পারছি না। মনে হয় এটা একেবারে মাপ মতো হয়েছে, এই দিক দিয়ে এই দিক দিয়ে দুই সাইড দিয়ে মনে হয় মাপ মতো হয়েছে। ওকে, এটাকে আমরা এখন অবজেক্ট থেকে এক্সপান্ড করে দিচ্ছি। কালারটা চেঞ্জ করি, চোখে প্রচুর লাগছে। এখন বাড়তি অংশগুলো আপনি কেটে দিবেন, এটারও ওটারও, দুইটারই। বাট এটা এরকম হলো না, তাই না? কোন মেথডটা অ্যাপ্লাই করলে সবচাইতে ভালো হতো? মেথড তো কত ধরনেরই আছে, এটা আপাতত এইভাবেই করি, তারপর দেখি আমরা কোন পর্যন্ত হয়। প্রয়োজনে বিরতির পর আমরা আরেকটা মেথড অ্যাপ্লাই করব। ঠিক আছে, এই যে এরকম। এখন কথা হচ্ছে যে এটার কালার এবং এটার কালার, দুটোর কালার তো আলাদা। আমরা ওই যে পেন টু ব্যাক, এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে কালার কম্বিনেশনটা, দুটোর কালার কম্বিনেশনটা। ওকে, এইখান থেকে এই পর্যন্ত, এই যে এখান থেকে এই পর্যন্ত, অথবা এখান থেকে এই পর্যন্ত একটা পাথ নিব, যেন এটা কাটা যায় সুন্দরভাবে। ওকে, এই পর্যন্ত নিলাম, এবং এটাকেও এখান থেকে এই পর্যন্ত পাথ নিব, যেন সুন্দরভাবে কাটা যায়। ঠিক আছে, এবং এটা কিন্তু দুটোই কিন্তু আপনাদের খেয়াল করেন, দুটো জিনিসই কিন্তু ফিল কালার আছে। আমরা ফিল কালার গুলো অফ করে দিচ্ছি, ফিল কালার অফ। তাহলে ফিল কালার অফ করলে কাটতে একটু সুন্দর হয়। আমরা এখন শেপ বিল্ডার টুল দিয়ে, শেপ বিল্ডার টুল এইখান দিয়ে এটাকে একটা শেপ করলাম, এই দিক দিয়ে একটু জয়েন করে দিলাম, এখান থেকে এটা একটা শেপ করলাম, এই যে সম্পূর্ণটা একটা শেপ হলো। ঠিক আছে, এখন খেয়াল করেন, এই যে এই অংশটা, এই অংশটা, এটার কালার গুলো আমরা ইয়েলো দিই। এই যে যেটা করেছেন সেটা এইভাবে, এইভাবে যেভাবে করেছি, এটা আসলে আইডিয়াটা চমৎকার একটা আইডিয়া। এভাবে করলে ভালো হতো, করতে পারেন চেষ্টা করে, সমস্যা নেই। আমাদের এই রাউন্ডটা আমরা যেভাবে করেছি, ওই যে বিরতির পর আমরা আবার স্ট্রোক দিয়েও করব। ঠিক আছে, এই যে একটু বাড়তি অংশ আছে, এই যে দেখেন খেয়াল করে, এই বাড়তি অংশটা আমি কি করবো, এই বাড়তি অংশটা কেটে দিব। তো আপনারা এই বাড়তি অংশটা কাটেননি, যার দরুন আমি বলেছি যে এত তাড়াহুড়া কেন, আমাদের তো চেক করতে হবে জিনিসটা কেমন হয়েছে, কোন দিক দিয়ে হয়েছে, কি ধরনের হয়েছে। আর এখান দিয়ে আপনি যতদূর মনে হচ্ছে যে একটা রাউন্ড শেপ নিয়েছে। ওকে, রাউন্ড শেপ নিয়েও যদি আপনি কাজটা করতেন, তাহলে আমি এই যে এই দিক দিয়ে একটা রাউন্ড শেপ নেই, এই যে দেখেন একটা রাউন্ড শেপ কিন্তু আমি নিলাম। একেবারে মাপে মাপে নিতে হবে তো আমাকে, না এটা এইভাবে রাউন্ড শেপটা এখান দিয়ে নিলে হবে না, এখান থেকে নিলে যদি হয়।
এই যে এখন, তাহলে এখন আমরা আবার শেপ বিল্ডার টুলে যাব, এইখান থেকে এইখান থেকে এই পর্যন্ত এই যে শেপটা আমরা করে ফেলবো। এই যে এখন যদি আপনাদের রাউন্ডটা ওইভাবে হয়, এই দিক দিয়ে একটু রাউন্ডটা বাকি আছে, তাহলে এই দুটোকে সিলেক্ট করে আমি আমার কাজ করতে যদি টাইম বেশি লাগে লাগুক না, আমি মনোযোগ দিয়ে একটা কাজ শেষ করি। তাহলে দেখেন এখন কিন্তু আমার এটা এই যে আপনার মতো এই ধরনের এইভাবে খাওয়া অংশ নেই, তাই না? জি স্যার, খাওয়া পরেরটা অংশ স্যার রাউন্ড শেপ দিয়ে করেন, ওইটা গুলো সুন্দর দেখা যাবে। যেটাই হোক, এই খাওয়া অংশটা নেই। হুম। তাহলে এখানে যে রাউন্ড শেপটা নিয়েছি আমি, এই মাপের একটা রাউন্ড শেপ এখানেও নিব। আমরা রাউন্ড শেপটা নিয়ে তাহলে করি। আচ্ছা, এই পর্যন্ত থাক, এই যে অ্যাড গুলো এই পর্যন্তই থাক। এই যে একটা শেপ এটা হয়েছে, কালোটা থাক, কালোটা এমনিতেই ধরা খেয়েছে, সমস্যা নেই। ওকে, তারপর আমরা এখানে বিরতির পর আমরা এটাতে কালার অ্যাপ্লাই করব। গ্রেডিয়েন্ট কালার বারবার না করি, বাট এটাকে আমরা গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করব। গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করার পর দেখবেন এটা কতটুকু সুন্দর লাগে। আবার এদিকে আমরা কিছু শ্যাডো অ্যাপ্লাই করব, এইদিকে এদিকে শ্যাডো অ্যাপ্লাই করব সবকিছু। তাহলে বিরতি কত মিনিটের দিব? আমাদের কিন্তু এখানে জোমের টাইম আছে আর 1 মিনিট 15 সেকেন্ড। আমরা টোটাল বিরতি কতক্ষণ নেব, 20 মিনিট? না স্যার, অল্প স্যার, ক্লাসে শেষে স্যার আবার আমাদের একটু নিয়ে মিটিং করে, তো এখানে একটু সময় দিতে হবে। আপনাদের এখানে কারেন্ট আছে? জি স্যার, কারেন্ট আছে। তাহলে জি আপনাদের স্যার। তাহলে আপনারা একটু ট্রাই করেন ভাই, আমি এটা বলবোই। আমাকে তাহলে 20 মিনিট আপনারা ট্রাই করে দিবেন, কোনো সমস্যা নেই। 20 মিনিট আপনারা একটু ট্রাই করে দেন। স্যার কথা বলুক, সমস্যা নেই, স্যারকে তাহলে আজকে বলেন যে স্যার আমাদেরকে বলেছে যে 20 মিনিট একটু ট্রাই করার জন্য। এই জিনিসটা আপনারা করেন দয়া করে। আপনারা যার যার নামের লোগো গুলো একটু দেখেন, অনলাইনে যার যার নামের প্রত্যেকের নামের লোগো গুলো দেখেন একটু। দেখার পর একটু আইডিয়া নেন, আইডিয়া নিয়ে 5 মিনিট আইডিয়া নেন আর 10 মিনিটের একটা কাজ করেন, 15 মিনিট টোটাল হয়। তারপর আরো 5 মিনিট বেশি নেন, ঠিক আছে? প্রত্যেকের নামের আর প্রথম অক্ষরগুলো দিয়ে, যেমন আমরা দেখেছিলাম এ আর লোগোর কথা, এটা মূলত ওই যে গত ক্লাসের যে ভুল ত্রুটিগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করছি। তো যাই হোক, বিষয়টা আলোচনার মাঝে যেন সীমাবদ্ধ না থাকে। আপনারা অবশ্যই বেশি বেশি করে ট্রাই করবেন। আমি একটা জিনিস বারবার বলেছি যে এমন না যে আমরা শুধুমাত্র টুলস গুলো শিখে বা কোন কাজটা কিভাবে করে গ্রাফিক ডিজাইন শেখা যায় সেই জিনিসগুলো বলবো, বাট আমরা কিন্তু সেটা করব না। আমরা কি করব, আমরা কিভাবে আপনি একজন প্রফেশনাল মানের ডিজাইনার হবেন সেই কাজটাও করব। সুতরাং আপনাদের কাজের ভুল ত্রুটিগুলো আমি দেখিয়ে দেব। আর এই ক্লাসটা শেষ হওয়ার পর আমি আপনাদের ওয়েবসাইটের ডিজাইন গুলো দেখব। তবে আগামী ক্লাসে আমাদের যে এই ভুল ত্রুটির ক্লাসই হবে এমন না, আগামী ক্লাসে আমরা ওয়ার্ডমার্ক লোগোতেই ঢুকবো, কিভাবে কি করতে হয়। তবে আমাদের কথা হচ্ছে আপনারা একটু স্টাডি করেন, শুধুমাত্র আমার উপর বসে থাকবেন না। হ্যাঁ, আমি যেটা শিখালাম শুধুমাত্র সেটার উপর বসে থাকবেন না, একটু স্টাডি করেন। আমি কি শিখাতে পারি? আমি বড় জোর এই যে এই দুটোর এ যেমন আছে এটা একটু শিখাতে পারি, কিন্তু এর বাইরেও তো আরো ডিজাইন আছে। সব ডিজাইন তো আর আমি সবকিছু শিখাতে পারবো না। আপনারা একটু ডিজাইন গুলো নিয়ে স্টাডি করবেন, দেখবেন যে কোন ধরনের ডিজাইন হয়, কি রকম হয়, এই বিষয়গুলো একটু নিজেরা ট্রাই করবেন, ঠিক আছে? তো যাই হোক, আমি যেটা বলছিলাম যে আমরা এই ডিজাইনটাতে গ্রেডিয়েন্ট কালারকে যদি আমরা অ্যাভয়েড করি, আমরা ডিমোটিভেট করি গ্রেডিয়েন্ট কালার ইউজের জন্য, তবে এই ক্ষেত্রে আমরা যদি গ্রেডিয়েন্ট কালারটা ইউজ করি এই ডিজাইনের ক্ষেত্রে, তাহলে এটা রেজাল্ট ভালো হবে। তো এই ভালো রেজাল্টের জন্য আমি এটাতে গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করব। তো আমি সবগুলো শেপ আলাদা আলাদা ভাবে আলাদা করে ফেলেছি, দেখেন শেপগুলো আলাদা করে ফেলেছি মূলত। এখন আমরা গ্রেডিয়েন্ট কালার ইউজ করব বা অ্যাপ্লাই করব, দুটোতে আমরা একটা গ্রেডিয়েন্ট কালারই দিই, ঠিক আছে? দুইটা দুই রকম গ্রেডিয়েন্ট দিলেও ভালো লাগতো, কোনো সমস্যা ছিল না। দুটো যদি দুই রকম গ্রেডিয়েন্ট দিতাম তারপরেও ভালো লাগতো। আমরা এখানে একটু গ্রিন কালার গ্রেডিয়েন্টটা ইউজ করে দেখি কেমন লাগে। এই পর্যন্ত আমরা কিন্তু আমাদের ডিজাইনে গ্রিন কালার গ্রেডিয়েন্ট এই পর্যন্ত ইউজ করিনি, তাই না?
আমরা গ্রিন কালার গ্রেডিয়েন্টটা একটু দিয়ে দেখলাম কেমন লাগে, একটু দিয়ে দেখি কেমন লাগে। এটাকে আমরা এভাবে উপর দিকে দেই, আর এটাকে আমরা নিচের দিকে দিই। আচ্ছা জাকির ভাই, আপনি আবার রেকর্ড করছেন? করেন, দিয়ে দিলাম অ্যাপ্রুভ। এটাকে আমরা উপর দিকে দিয়েছি, এটাকে নিচের দিকে দিয়েছি। এই যে দেখেন, এখানে আমরা একটু গ্রেডিয়েন্ট ইউজ করেছি, ঠিক আছে। তো এখন কথা হচ্ছে আমরা এখানে কিছু শ্যাডো ইউজ করব। তবে আমরা সব সময় যে ধরনের শ্যাডো দিয়ে এই পর্যন্ত অভ্যস্ত, এখন কিন্তু আমি সেই ধরনের শ্যাডোটা দিব না। এখন আমার শ্যাডোর ধরনটা হবে একেবারে ব্যতিক্রম। আপনারা যদি এই ধরনের লোগোতে শ্যাডো ইউজ করেন, এই ব্যতিক্রমী শ্যাডোটাই দিবেন। কিভাবে দিবেন? এখানে সবার আগে আমরা একটা শেপ নিব, খেয়াল করেছেন? জাস্ট আমি এখানে একটা শেপ নিচ্ছি, এই যে শেপটা। এবং এই শেপেও আমরা গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করব। এক সাইড দিব আমরা ব্ল্যাক, আরেক সাইডেও আমরা ব্ল্যাকই দিব, সমস্যা নেই, দুই সাইডে আমরা ব্ল্যাক দিব। তবে এক সাইডের অপাসিটি থাকবে, এক সাইডের অপাসিটি থাকবে 100%, আরেক সাইডের অপাসিটি থাকবে 0%। অথবা এক সাইডের অপাসিটি থাকবে 50%, যেটাই দেন। আরেক সাইডে 0, এক সাইডে 50 আরেক সাইডে 0, অথবা এক সাইডে 100 আরেক সাইডে 0। তারপর আপনারা এইভাবে এটাকে একটু ছড়িয়ে দিবেন ডিজাইনটাকে। দেখেন, এটা কিন্তু আমাদের এক ধরনের শ্যাডো। এই শ্যাডোটা লোগোর মাঝে আমরা, যেখানে দুটো দুইটা লাইনের জায়গায় আমাদের কম্বিনেশনের কাজ আছে, সেক্ষেত্রে আমরা দেই। এটা উপর দিয়ে আছে দেখে ভালো লাগছে না? আপনার এটাকে নিচে দিবেন, ওকে। আপনার এটাকে শেপের নিচে পাঠিয়ে দিবেন। এই যে দেখেন, শেপের নিচে পাঠিয়ে দিয়েছি। এবং বাড়তি অংশগুলো, এই যে বাড়তি যে অংশগুলো আছে, এই বাড়তি অংশগুলো কেটে দিবেন। তাহলে দেখেন এখন যে শ্যাডোটা হলো, একটু খেয়াল করে দেখবেন, হ্যাঁ। এখন শ্যাডোটা, তারপরে আমরা আরো শ্যাডো আগে দিয়ে নিই, তারপর দেখবো আমরা শ্যাডো গুলো কিভাবে কাজ করছে, কতটুকু সুন্দর লাগছে। এই যে আরেকটা শ্যাডো দিলাম, এবং এই শ্যাডোর কালারটাও আমি এটাই অ্যাপ্লাই করলাম। এখন এটাকে এখান থেকে এভাবে টেনে দিলাম, বাড়তি অংশ যেগুলো সেগুলোকে ডিলিট করে দিলাম, এবং এটাকে নিচে পাঠিয়ে দিলাম। এটা বেশি হয়ে গেছে, ওই যে ওইদিকে বেশি চলে গেছে, এই পর্যন্তই থাকবে, ওকে। তারপর এই যে এই দুটোতে, এখানে এবং এখানে রয়েছে, ও এই সাইড দিয়েও রয়েছে, এই সাইড দিয়েও দিতে হবে। বাড়তি অংশগুলো কেটে দেব, কালারটা এটা দেব, এবং দুঃখিত, এভাবে এটাকে অ্যাপ্লাই করব, ব্যাকে পাঠিয়ে দিলাম। তো পরবর্তীতে আবার আমার একটু ঠিক করতে হবে। এখন বোঝা যাচ্ছে যে এখনো ঠিক হয়নি। শ্যাডোটা একেবারে মিশে যাবে, বুঝতে পেরেছেন? শ্যাডো যখন আমরা দিব, এক কর্নার, মানে এক সাইড আরেক সাইডের সাথে একেবারে মিশে যাবে। আমাদেরটা এখনো মিশেনি। কোনটা সহজ হয়েছে এটা বুঝলাম না তো। আশ্চর্য, কোনটার সাথে এটা ছিল?
এটাকে যখন আমি কেটেছি অন্য কোনোটার সাথে কি অ্যাড হয়ে গিয়েছিল কিনা আল্লাহই জানে, যার দরুন এরকম একটা ভাব হয়েছে। ওকে, ঠিক আছে। তো এই দিক দিয়ে একটু ব্যতিক্রম বিষয় হয়েছে, সেটা হচ্ছে আমরা এটাকে এই পর্যন্তই রাখবো, এর চাইতে বেশি নিব না। দেখেন এখন মনে হচ্ছে, এখন এই যে এক্সট্রা যে লাইনটা আছে সেই লাইনটা আর এদিক দিয়ে দেখা যাচ্ছে না, এই দিক দিয়েও বোধহয় একই কাজ হয়েছে। আমরা এটাকে এর চাইতে বেশি নেব না এই শ্যাডোটাকে। এখন কথা হচ্ছে যে শ্যাডোর যে ইটা সম্ভবত একটা সাইড আমরা কত দিয়েছি, 50, আর একটা সাইড 0। আমরা সবগুলো সাইডে যদি 100 করে দিই, একটু ব্যতিক্রম গুলো দেখি। এটা হচ্ছে শ্যাডো ছাড়া, এই ডিজাইনটা টোটাল শ্যাডো ছাড়া। এটাকে আমরা শ্যাডো ছাড়া রাখছি এই ডিজাইনটাকে। এবং এটাতে এক সাইডের অপাসিটি, যে যে সাইডের অপাসিটি 50 আছে সেই সাইডের অপাসিটিটা 100 করে দিলাম। আসলে মূলত কোনটা ভালো লাগে? আমার মনে হয় 50-এরটাই ভালো লাগছে, তাই না? এটাও ভালো লাগছে, সমস্যা নেই, দেখা যাক আগে এ পর্যন্ত। ওকে। তো কথা হচ্ছে এই যে এটা হচ্ছে শ্যাডো ছাড়া, আর দেখেন এটার পেছনে আমি শ্যাডো গুলো দিয়েছি। আসলে এই যে জিনিসগুলো, এই জিনিসগুলো আপনাদের আরো বেশি করে প্র্যাকটিস করতে হবে, তাই না? বাড়িতে কি এই জিনিসটা যেটা আমি করলাম এটা প্র্যাকটিস করতে পারবেন না? এটাই প্র্যাকটিস করবেন, আর কিছু প্র্যাকটিস করার মানে অন্য কিছু নতুন করে করার চাইতে আমি যেটা দেখালাম এটা প্র্যাকটিস করেন, একটু শ্যাডো গুলো দেন। এই যে যেভাবে আমি শ্যাডো দিয়েছি দেখেন মনে হচ্ছে যে পেছন দিয়ে একটা শ্যাডো চলে গেছে, তাই মনে হচ্ছে না? এইভাবে পেছন দিয়ে শ্যাডো গুলো দেওয়া শিখেন। এটাকে মনে হয় সলিড কালার দিলে উপরেরটা আরো বেশি ভালো লাগে। হ্যাঁ, উপরেরটা সলিড কালার দিলে আরো বেশি ভালো লাগছে। ভাই আপনারা কি আছেন? জি স্যার। তাহলে এই যে শ্যাডো গুলো দিলাম, জাস্ট মিনিট, এই যে শ্যাডো গুলো দিলাম পেছন দিকে মনে হচ্ছে যে এইখানে শ্যাডো পড়েছে, এটা উপরে আছে, এই শেপটা উপরে, এই শেপটা উপরে, এবং পিছন দিয়ে শ্যাডো পড়েছে। এই জিনিসটা আপনাদেরকে প্র্যাকটিস করতে হবে, নাম্বার ওয়ান বিষয়। আরেক বিষয় হচ্ছে আপনাদের যেটা প্র্যাকটিস করতে হবে সেটা হচ্ছে বিভিন্ন ধরনের কম্বিনেশন গুলো, বিভিন্ন লেটারের কম্বিনেশন। আমরা শুধু লেটার মার্ক লোগো বলতে কি একটা জিনিস, লেটার মার্ক লোগো বলতে যে আমরা শুধুমাত্র লেটারের কম্বিনেশনটাই বুঝি, এমন না, লেটারে লেটারের কম্বিনেশন না। লেটার মার্ক লোগো বলতে লেটারের সাথে শেপের কম্বিনেশনও বোঝায়, লেটারের সাথে শেপের কম্বিনেশন। কথাটা বুঝেছেন যে দুটো লেটারের কম্বিনেশন দিয়ে লেটার মার্ক লোগো, এমন না, লেটারের সাথে অন্য কোনো শেপের কম্বিনেশনও বোঝায়। তাহলে এই জিনিসগুলো কি করতে হবে? আমি যেটা জিনিস, যে জিনিসটা আজকে বুঝলাম যে আপনারা আসলে হোমওয়ার্ক করেনি, হোমওয়ার্ক বা হোম স্টাডি যেটা সেটা করেন না। আমাদের তো কথা ছিল আপনারা 8-10 ঘন্টা সময় দিবেন আমাদের প্রতি, তাই না? তাহলে আপনি যে জিনিসটা করেছেন, এই যে দেখেন একটা জিনিস ভাই আমি বারবার বলছি, এই যে এমবি যে লোগোটা, এমবি, তাহলে আপনি যদি হোমওয়ার্ক করতেন আপনার উচিত ছিল যে আমরা একটু এমবি লোগো নিয়ে একটু করব। এমবি রিয়েল এস্টেট লোগো, এমবি রিয়েল এস্টেট লোগো লিখে আপনি একবার সার্চ দেন, তাহলে দেখেন এই যে এমবি দিয়ে কত ধরনের রিয়েল এস্টেট লোগো কিন্তু আসে। এই যে দেখেন, যে এম এবং বি, এবং দুই পাশে বিল্ডিং। যদিও লোগোর মানটা খুব একটা ভালো না, আমি বলছি না যেটা খুব ভালো একটা লোগো হয়েছে, বাট এই যে দেখেন একটা, এটা কিন্তু আবার ভালো লোগো। এই যে এটা, আপনার সামনে এই ধরনের অসংখ্য লোগোর অপশন এসে যেত, হ্যাঁ। যে কন্ট্রোল ভি দিয়ে আমরা এটাকে পেস্ট করলাম, এই যে এটা একটা লোগো করেছেন, এটা কি কোনোভাবে লোগো বলা যায়? একটা বিল্ডিং এর মাঝে শুধুমাত্র আপনার নামের দিয়ে দিয়েছেন। এটা কিন্তু খুবই, এই যে এটা, এটা একটা খুবই ভালো লোগোর উদাহরণ। তারপরে এখানে আরেকটা আছে, এই যে একটা দেখেন এম এবং বি, কত সুন্দরভাবে রিয়েল এস্টেটের লোগোর মতো এটা লাগছে। তো আমার কথা হচ্ছে আপনারা, মনে হয় না কেউ কি স্টাডি করেন, হোমওয়ার্ক করেন এই ধরনের কিছু? আজকে আপনাদের বাড়ির কাজ আমি এটাই দিলাম। আপনাদের বাড়ির কাজটা বারবার বলবেন যে বাড়ির কাজ কি দিয়েছেন মনে থাকে না, আমি এটা দিচ্ছি যে
প্রত্যেকে নিজের নামের লেটার দিয়ে একটু সার্চ করবেন। সার্চ করে যেই লোগোটা আপনাদের কাছে ভালো লাগবে সেই লোগোটাকে আপনারা কপি করবেন, এবং এটা থাকতে হবে, লোগোটা যেন অনলাইনে থাকে। সবার আগে আপনারা কপি করা শিখেন, তারপরে নিজের আইডিয়া জেনারেট হবে। এর আগে আর নিজেদের আইডিয়া জেনারেট হবে না। তাহলে হোমওয়ার্কটা কি দিয়েছে, এটা কি পরিষ্কার না আরো বলতে হবে? জি স্যার, বুঝতে পারছি। ওকে, ঠিক আছে। তাহলে এখন কথা হচ্ছে, এই যে এআর এর মাঝে এই লোগোটা ভালো, এটা একটা ভালো লোগোর উদাহরণ, এই যে এটা। হুম। তবে একেবারে দুটো রিয়েল এস্টেট এবং গ্রাফিক ডিজাইনার দুটো দিয়েছেন। এটা রিয়েল এস্টেটের লোগোর জন্য ভালো ছিল, বাট এই এই যে উইন্ডো গুলো ভালো হয়নি, উইন্ডো গুলো খুব একটা ভালোভাবে দেননি। এই অতিরিক্ত শেপ গুলো কেন এসেছে এটা আমি জানি না। অতিরিক্ত কোনো কিছুই রাখা যাবে না, প্রত্যেকটা জিনিসের একটা করে স্টোরি থাকতে হবে, যে আমি এটা এই কারণে দিয়েছি। এই যে গোল শেপটা দিয়েছি, আপনাকে বুঝাতে হবে বা বলতে হবে এই গোল শেপটা দিয়েছি, এই গোল শেপটা কেন দিয়েছেন। এই গোল শেপটা দিয়েছি যেন এটা সৌন্দর্য বৃদ্ধি করে। ওকে বাই, বুঝলাম এটা সৌন্দর্য। তাহলে এটা কেন দিয়েছেন, এটাও সৌন্দর্য। বিষয়গুলো এরকম, যে আমরা যেন এই সব বিষয় নিয়ে একটু থিঙ্ক করি, একটু ভালোভাবে হোমওয়ার্ক করি। আজকের ক্লাসটা একেবারে মাটি মাটি ক্লাসই গেল, খুব একটা গুরুত্বপূর্ণ ক্লাস হলো না। আগামী ক্লাসে আমি সবার আগে আপনাদের হোমওয়ার্ক গুলো সবার আগে দেখবো, 3:30 থেকে আপনাদের হোমওয়ার্ক দেখতে বসবো এবং 4টায় ক্লাস নিব। তাহলে বিষয়টা হচ্ছে কি, সবার আগে আপনাদের যেটা করণীয়, সবার আগে নিজেদের নামের লেটার দিয়ে, কি হলো আবার, নিজেদের নামের লেটার দিয়ে সবার আগে আপনারা খুঁজবেন কেমন লোগো আছে, এবং সেটার সাথে এই এই যে রিয়েল এস্টেট বা, হ্যাঁ রিয়েল এস্টেটই খুঁজেন আপাতত। এই ধরনের লোগোর কাজগুলি আমরা সবচেয়ে বেশি করেছি এই পর্যন্ত। এই জিনিসটাই সবার আগে খুঁজেন, তাহলে পারবেন না এই জিনিসটা। জি স্যার। জি স্যার, পারবো। আচ্ছা, এখন আমি কিন্তু আগামী ক্লাসে আর লেটার মার্ক লোগো নিয়ে বসে থাকবো না। আমরা সবার আগে লোগোগুলো শিখি, তারপর আস্তে আস্তে লোগো যখন আমরা করব তখন আরো বেশি ই হবে, তাই না? এই ধরনের একটা পরিকল্পনা হলেই ভালো হয় না বিষয়টা? মানে সবার আগে আমরা শিখি, শিখার পরে যখন আমরা সরাসরি লোগোর কন্টেস্ট করব, সেখানে আমরা লোগোগুলো করা দেখবো এবং লোগোর এই চালিয়ে যাব, কাজ চালিয়ে যাব। এটা করলে বোধহয় ভালো হয় বেশি, তাই না? তাহলে আগামী ক্লাসে আমরা ওয়ার্ডমার্ক লোগো করা শিখবো, কিভাবে করতে হয়, এই বিষয়গুলো মনোযোগ দিয়ে শিখবো। হ্যাঁ, আজকে আর কি বলবো, আমি আপনাদের কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। আপনাদের যদি আজকে আরো কোনো কথা থাকে তাহলে বলতে পারেন। স্যার, আমরা কি তাহলে কালকে কপি ডিজাইন করব? আজকে করবেন, কালকে না ভাই। জি স্যার, আজকে রাত্রে। হ্যাঁ, আজকে রাতে করবেন কপি ডিজাইন, কালকের হিসাব আলাদা, কালকে আমরা অন্য কাজ করব। ঠিক আছে, কালকে আমরা অন্য কাজ করব, কাল পরশু অন্য কাজ করব। আমি আরো 2 দিন ওয়ার্ডমার্ক লোগোতে থাকবো। আজকে সবার আগে এই যে নিজের নামটা দেখবেন এবং সেটা কপি করবেন, একটু সময় দেন নিজেকে। নিজেকে একটু সময় দিয়ে, নিজেকে সময় দেওয়ার মানে এই জিনিসটা তো আমি আপনাদের কাছ থেকে নিচ্ছি না, এটা তো আপনাদেরই থাকবে, স্কিলটা তো স্যার, আপনাদেরই থাকবে, তাই না? তাহলে আমাদের কি আরো কিছু বলার আছে আজকে, কিছু জিজ্ঞেস করার থাকলে করেন। স্যার, হ্যাঁ, অফসেট পাথ আর আউটলাইন পাথ সম্পর্কে একটু বলতেন। আউটলাইন পাথ কোনটা? অফসেট পাথ অফসেট পাথ তো বুঝলাম। স্যার, আউটলাইন পাথ আছে না, এটার উপরেরটা। আউটলাইন পাথের কাজ তো আমরা করিই না এখানে। ও, আউটলাইন স্ট্রোক, আউটলাইন স্ট্রোক, আপনি কি ইয়ের আউটলাইনের কথা বলছেন? আচ্ছা, জি সবার আগে স্যার। আমরা যে লেটার ক্রিয়েট আউটলাইন করি সেটা, নাকি স্ট্রোক যে এক্সপান্ড করি সেটা? আচ্ছা যাই হোক, অফসেট পাথের কথাটা যেহেতু আগে বলছেন, সবার আগে আমরা এটাতে আসি। হ্যাঁ,
এই যে একটা রেক্টেঙ্গেল শেপ আমি নিলাম, হ্যাঁ, খেয়াল করেন। অফসেট পাথটা হচ্ছে আপনার পিক্সেলের হিসাব। সবার আগে যেটা বলছে পিক্সেলের হিসাব, এখানে কোনো পার্সেন্টের হিসাব না। এটা হচ্ছে পিক্সেলের হিসাব। ধরেন আমি এখানে অফসেট পাথ করব, অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে অফসেট পাথ, ওকে। এটা অটোমেটিক আমার এখানে 10 পিক্সেল দেওয়া আছে, 4 সাইড দিয়ে দেখেন 10 পিক্সেল বেড়েছে, 10 পিক্সেল বেড়েছে, ওকে। তা আমি যদি আরো বেশি বাড়াতে চাই, 20 যদি বাড়াতে চাই, এখানে 20 লিখবো। এখন তো সাথে সাথে 20 এলো না, আমি প্রিভিউটা অফ করে আবার অন করলে দেখেন 20 এসেছে, 20। তা আমরা প্রিভিউটা অন করে যদি এখানে ক্লিক করে, এই যে এখানে যেটা অফসেট, এখানে ক্লিক করে যদি আমাদের মাউসের স্ক্রলটাকে বাড়াই এবং কমাই, অর্থাৎ সামনের দিকে যদি ঘুরাই এবং পিছন দিকে যদি ঘুরাই, তাহলে এখানে আমার পিক্সেলও বাড়বে এবং পাশাপাশি এখান দিয়ে দেখাও যাবে এটা কতটুকু বাড়ছে বা কমছে। এই যে যতটুকু আমার লাগে, যতটুকু প্রয়োজন, আমি ধরেন আমার এতটুকু প্রয়োজন নিলাম, এটাই পর্যন্ত থাক। আচ্ছা, একটু কম নিই, এটাই পর্যন্ত থাক। এখন হচ্ছে জয়েন্টস, জয়েন্টস গুলো আছে মিটার জয়েন, বেভেল জয়েন এবং রাউন্ড জয়েন। সেটা হচ্ছে এই কর্নার গুলোর বিষয়। এটা মিটার জয়েন, এটা কর্নার হবে। যদি রাউন্ড দেন তাহলে দেখেন কর্নার গুলো রাউন্ড হচ্ছে, আর যদি বেভেল দেন তাহলে কর্নার গুলো এভাবে কেটে যাচ্ছে। তো আমরা যদি মিটার জয়েন দেই, এই মিটার জয়েনের মাঝে আবার কিছু অপশন আছে, সেই জিনিসগুলো। এটা হচ্ছে মিটার লিমিট, এটা 4 পিক্সেল পর্যন্ত লিমিট থাকবে নাকি 10 পিক্সেল পর্যন্ত লিমিট থাকবে, সেটাও আপনাকে এখানে দেখিয়ে দিতে হবে, ঠিক আছে। তো এটা, এই বিষয়টা হচ্ছে এখানে যখন আমরা আরো হিবিজিবি কোনো নকশা নিয়ে করতে যাব, অফসেট পাথ করতে যাব, সেই বিষয়ে সেখানে এটা আপনাদেরকে দেখানো যাবে বা সেখানে আপনারা আরো ভালোভাবে বুঝবেন। যাই হোক, আমি সেটাতে যাচ্ছি, একটু পরেই যাচ্ছি, সমস্যা নেই। তো এই যে আমি যদি 4 পাশ দিয়ে বাড়াতে চাই, বাড়াতে যদি চাই, যে শেপটা আমার অফসেট পাথ হচ্ছে সেই শেপটা চাইতে বড় যদি শেপ চাই, তাহলে অবশ্যই এটাকে আমি বাড়াবো, তাই না? আর যদি তার চাইতে যদি কমাতে চাই, ছোট চাই, তাহলে এটা কমাবো। এই যে বিষয় তো এটাই, ঠিক আছে। কমাতে চাইলে মাইনাস, আর যদি বাড়াতে চাই তাহলে এখানে প্লাস। ওকে দিলাম, ওকে দেওয়ার পর এটা হয়ে গেল। কালার চেঞ্জ করে দেখেন, এই যে এটা হচ্ছে আপনার এখন বর্তমান আগের শেপ, আর এটা হচ্ছে আপনি বর্তমানে নিয়েছেন। এই তো অফসেট পাথের হিসাব। এখানে আর এখন এই অফসেট পাথ ইউজ করে আমরা বিভিন্ন ধরনের কাজ কিভাবে করি, সেই জিনিসগুলো তো আমরা প্রতিনিয়তই করছি। আর কিছু? জি না স্যার। স্যার আমি বলছিলাম আউটলাইন স্টকের কথাটা। আচ্ছা, এখানে আরেকটা বিষয় আছে কি, Just a minute. এখানে যদি এটা যদি স্ট্রোক থাকে, অফসেট পাথের মধ্যে যদি আপনি আবার যান, এখানে একজনের বোধহয় অফসেট পাথে এভাবে হয়েছিল, যে কি কালার বোধহয় এক ছিল, তারপরে আমি স্ট্রোকের কথা বলেছি, যে আপনার সম্ভবত স্ট্রোকটা এক্সপান্ড করেননি। আর অফসেট পাথ স্ট্রোক, এটা কি হলো বলেন তো? আমরা যে এখান থেকে এক্সপান্ড করি, এটা জাস্ট এক্সপান্ড হয়ে গেছে ভাই, আর কিছু হয়নি। কিভাবে, আমি একটা জিনিস আপনাদেরকে আবার দেখাই, হ্যাঁ। এই যে একটা জিনিস, এই একটা, এই একটা শেপ, এই একটা শেপ, দুটো শেপই আমি নিলাম। এখান থেকে অবজেক্ট থেকে পাথে গিয়ে অফসেট পাথ স্ট্রোক করলেন, আবার এটাকে অবজেক্ট থেকে এক্সপান্ড করলেন, দুটো একই জিনিস হয়েছে। এটাকে যদি আনগ্রুপ করেন দেখেন, এই যে এটা আলাদা, এটা আলাদা। এটাকেও যদি আনগ্রুপ করেন দেখেন, এটা আলাদা, এটা আলাদা। দুটোই এখন আপনার হয়ে গেছে, ফিল কালার হয়ে গেছে, এখন আর স্ট্রোক নেই। যেটা আমি বলেছিলাম, যে আপনি স্ট্রোকের কথা বলছেন, যেটা আমরা এক্সপান্ড করি কিনা। আর কিছু ভাই আপনাদের জি না অবশ্যই? স্যার। হ্যাঁ, না, আপনাদের যদি জানার থাকে কি করেন, প্রশ্ন করেন, আমি আজকে প্রশ্নের উত্তরই দিই। কোন ধরনের বিষয়গুলো আপনাদের করতে সমস্যা হয়, আমরা কিন্তু এই দিক দিয়ে অনেক কিছু শিখেছি, অনেক কিছু দেখেছি। স্যার আপনি যে কাজটা করলেন এটা কি স্কেল করে করা যায় না? স্কেল করে বলতে? মানে একটা শেপের নিচে আর একটা শেপ নিলেন, একটা ছোট শেপ একটা বড় শেপ, হ্যাঁ, এটা কি স্কেল করে করা যায় না?
স্কেল করে করলে যেটা স্কেলিং যেটা সেটা হচ্ছে ভাই আমি তো বলেছি যে এখানে স্কেলিং এর করলে স্কেলিং এর মাপটা অন্যরকম হয়ে যায়। অন্যরকম কিভাবে হয়? এই যে আমাদের এখানে একটা মাপ, ধরেন আমি এখানে একটা মাপ নিলাম, এটা, এখান থেকে এটার দূরত্ব কত? ধরেন 10 পিক্সেল। এখান থেকে এটার দূরত্ব কত ধরলাম আমরা? 10 পিক্সেল, ওকে। তাহলে এখান থেকে এটার দূরত্ব কতটুকু হবে? এখান থেকে এটার দূরত্ব না হলেও 50 পিক্সেল হবে, ঠিক না? না ধরেন জি স্যার। আমাদের হিসাবে 20 পিক্সেলই হলো, আমাদের হিসাবে কত হলো? 20 পিক্সেল। 20 পিক্সেল। আর এখান থেকে এটা 10 পিক্সেল। এখন যদি আমরা স্কেলিং এ যাই, স্কেলিং এর বিষয়টা হচ্ছে পার্সেন্ট, হ্যাঁ। এই যে দেখেন একটা পার্সেন্ট আছে, এই যে এটার সাইডে কিন্তু পার্সেন্ট আছে। তাহলে কথা হচ্ছে এখান থেকে এটা 10% যদি আমি ধরি, এখান থেকে এটা যদি 10 পিক্সেল হয় আর এটার পার্সেন্ট যদি 10% ধরি, তাহলে কত হবে? 1 পিক্সেল হবে না? আমার কথাটা কি বুঝতে পেরেছেন? এখান থেকে এটার দূরত্ব কত? 10 পিক্সেল। আর 10 পিক্সেলের ধরেন 50% আমরা হিসাব করছি। 10 পিক্সেলের 50% কত? 5 পিক্সেল, 5 পিক্সেল না? জি স্যার। এখান থেকে এটা 5 পিক্সেল হবে, এটা এখান থেকে এটা আমরা 20 পিক্সেল ধরেছি, এটার 10% কত হবে? 10 পিক্সেল, তাই না? সরি, 50%। আবার বলছি, এখান থেকে এটা আমরা ধরেছি 10 পিক্সেল, এই শেপটাকে আমরা ধরেছি, এখান থেকে এটার মাপটা ধরেছি 10 পিক্সেল, এটার 50% হচ্ছে 5 পিক্সেল, পাঁচ। ওকে। 5। 10-এর অর্ধেক। আর এখান থেকে এটা ধরেছি আমরা 20 পিক্সেল, এটার 50% কত হবে? স্যার 10। 10। 10। তাহলে আমরা যদি এটাকে বাড়াতে চাই, 10% বাড়াতে চাই, তাহলে দেখবেন এই দিক দিয়ে 5%, 5 পিক্সেল বেড়েছে, এই দিক দিয়ে 10 পিক্সেল বেড়েছে, ঠিক আছে? সমানভাবে চারদিকে বাড়বে না, চারদিকে সমানভাবে বাড়বে না। উদাহরণ দেন। মানে এটাকে বড় করছি, এখান থেকে 110 দিলাম, এটা কপি নিলাম, কালারটা চেঞ্জ করি, পেছন দিকে নেই। এই যে দেখেন, এই সাইডটা বেশি বেড়েছে এবং এই সাইডটা কম বেড়েছে। কারণ কি? কারণ এটা এই যে ছোট আর এটা বড়। কিন্তু আমরা যদি এটাকে অফসেট পাথে করি, অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে অফসেট পাথ, তাহলে দেখেন এটা কিন্তু সব দিক দিয়ে সমান, ঠিক আছে? তো এই কারণে আমরা স্কেলিংটা করি না। এটা সব দিক দিয়ে সমান হয়েছে, আর এটা দেখেন এই যে এদিক দিয়ে বেশি, এই দিক দিয়ে কম। বোঝা গেছে? জি স্যার, বুঝা গেছে। আচ্ছা, পরে তারপর বলেন একটু। আমি কিন্তু আপনাদের হোমওয়ার্কের কথা আবারও বলছি, যার যার নামের একটু দেখবেন, দেখে যেটা আপনাদের পছন্দ হয় সেটা কপি করবেন, কপি করে আমাকে জমা দিবেন, আমি দেখব যে আপনাদের কপিটা কেমন হয়েছে মূলত। তারপরে হিসাব অন্য, তারপর আমরা আরো অন্য কিছুতে যাব। একটু বলেন, আর কিছু যদি জানতে চান একটু বলেন। যদি না জানতে চান তাহলে আমি রেকর্ডটা আপাতত পাউজ করি, হ্যাঁ। স্যার হ্যাঁ, স্যার শেপ বিল্ডার টুল দিয়ে হচ্ছে যে ছোট ছোট অংশ কিভাবে কাটবো? আচ্ছা দেখিয়ে দিচ্ছি। শেপ বিল্ডার টুল দিয়ে ছোট ছোট অংশ, এখানে আমরা এই ডিজাইনটার ক্ষেত্রে কয়েকটা জায়গায় কি করেছি। আচ্ছা, ছোট অংশ বলতে বাইরে? স্যার বাহিরের অংশ মানে সিলেক্ট করলে পুরাটাই সিলেক্ট হয়ে যায়, আপনি পুরাটাই সেখানে, কাটা যায়। আপনি আহ আমি বুঝতে পারিনি আপনার কথাটা, তারপর আমি ধরছি, আপনার সাথে একটু কথা বলে বলে দিচ্ছি। তো বিষয় হচ্ছে, ধরেন এই যে আমরা এতটুকু জিনিস করলাম, এখানে আরো নিলাম, এতটুকু নিলাম, এই যে এতটুকু, ওকে। এটা, বিষয়টা এরকম যদি হয়, ভালো করে খেয়াল করেন, আমি এই অংশটুকু কাটবো, এই কমলা অংশটুকু কাটবো, তাহলে আমি কমলা অংশটুকু কোথা থেকে, কতটুকু থেকে কাটবো? এই লাল থেকে কমলা নাকি সবুজ থেকে কমলা?
এখন আপনি আমাকে উদাহরণ দেন, আমি কি লাল থেকে কমলা এবং সবুজ থেকে কমলা অংশটুকু কাটতে পারবো? স্যার আমি জি না। আমি কিন্তু লাল থেকে কমলা অংশটা কাটতে পারবো না। কেন? কারণ এই পাথের সাথে এই পাথ জয়েন হয়নি, পাথটা আলাদা রয়ে গেছে। এই কারণে আমরা যখন দাগ দিই একটু বড় সড়ো করে দাগ দিই, যেন ফাঁকা না থাকে। আমি যদি এই দিক দিয়ে এতটুকু ফাঁকা রাখি, এই যে এতটুকু ফাঁকা, এই যে এতটুকু ফাঁকা, তারপরেও কাটবে না। সিলেক্ট করি, শেপ বিল্ডার টুল দিয়ে দেখেন সম্পূর্ণটা কেটে গেছে। আপনার কি এই ধরনের কিছু হয়, ফাঁকা থাকে? আপনি কখনো খেয়াল করেছেন যে দুটোর জি মাঝখানে, স্যার, মানে এরকম মানে পুরাটাই কেটে যায়। ওই যে আপনি কখনো কি খেয়াল করেছেন যে ফাঁকা থাকে কিনা? ফাঁকা না থাকলে পুরোটা কাটবে না। আমি এই যে ক্লিক করেছি পুরোটা কেটে গেছে। বাট আমি যদি এটাকে এখানে মিলিয়ে দেই, এই যে এতটুকু মিলিয়ে দিলাম, এখন যদি আমি দেখেন ক্লিক করি, এই যে দেখেন অতটুকু কেটেছে। এই যে আমি কিন্তু ইচ্ছা করলে এই যে এতটুকু কাটতে পারবো, এই যে এতটুকু, এই যে দেখেন কেটে গেল। এই মাঝখানের অংশটুকুও কাটতে পারবো, এটাও কাটতে পারবো। কারণ কি, এখন এই পাথের সাথে এই পাথ জয়েন হয়ে গেছে, ঠিক আছে? পাথের মাঝখান দিয়ে ফাঁকা থাকলে সম্পূর্ণটা কাটবে, পাথের মাঝখান দিয়ে ফাঁকা না থাকলে সম্পূর্ণ কাটবে না। বুঝতে পেরেছেন? স্যার অনেক সময় বাড়তি অংশ তো থাকে, কিন্তু সেটাও সিলেক্ট করলে পুরাটাই কেটে যায়। এখানে তাহলে কথা আছে আরেকটা, এখানে আরেকটা কথা আছে। আপনি এই যে এটার বাড়তি অংশটুকু, এই যে ধরেন আমার এই বাড়তি অংশটুকু আমি কাটবো, এই বাড়তি অংশটুকু কাটবো, পুরোটাই কেটে গেছে। কেন? জি স্যার, কারণ এরকমই হয়। আমি তো এটা স্যার সিলেক্ট করিনি। কারণ কি, আমি তো যেটা দিয়ে কাটবো সেটা সিলেক্ট করিনি, আমি তো কাটবো এটা দিয়ে এটা। তাহলে আমি সম্পূর্ণ সিলেক্ট করে এতটুকু কাটবো, এখন কেটে যাবে। আমার সিলেক্ট করতে হবে, যেটার সাথে কাটবে সেটা সিলেক্ট করতে হবে। আমি যদি এই দুটো সিলেক্ট করি, এই দুটো সিলেক্ট করে এখন কাটি, কেটে যাবে। বাট আমি যদি আমার এই যে নিচের শেপটা যদি সিলেক্ট না থাকে, শুধুমাত্র এই উপরের শেপটাই সিলেক্ট থাকে, তাহলে কাটতে গেলে এটা কেটে যাবে, পুরোটাই কেটে যাবে। আর যদি জি নিচেরটা স্যার, সহ বুঝতে সিলেক্ট পারছি। থাকে, তাহলে আমি যতটুকু কাটবো সেটা কাটবো। ঠিক আছে? জি স্যার। বলেন তারপর। ওকে, ঠিক আছে, আমি আপাতত আমাদের এখানে আর 8 মিনিট আছে, আমি আপাতত রেকর্ডটা পাউজ করছি। আর রেকর্ড পাউজ করারও কিছু নেই তো, ভাই এটা খুব বলার স্যার একটু আরেকটা কথা আছে, সেটা হলো ওই যে আপনি একটা বিষয় দেখালেন না, যেমন আমরা একটা শেপ নিয়ে কপি করে এটা দিয়ে বানাবো, কিন্তু হ্যাঁ, সেটা মিললো না। মানে একটা অ্যাঙ্গেল মনে করেন যে 45 ডিগ্রি আছে, আর একটা এই পাশে 90 ডিগ্রি নাই। 45 ডিগ্রি নেই, হ্যাঁ, এটাকে আমরা মানে দুই রিফ্লেক্ট পাশে। করি। হ্যাঁ, রিফ্লেক্ট করি। হ্যাঁ, না আমরা রিফ্লেক্ট তো করি, ঠিক আছে। কিন্তু আপনি যদি ওটা আপনার ডিজাইনের অংশ রাখতে চান বা স্টোরি রাখতে চান, তাহলে সেটা করতে পারবেন, সেটা তো সমস্যা নেই। আমরা এই যে এর আগে একটা ডিজাইনই আমি করেছি, কোন ডিজাইনটা জানি এমআর এর করলাম আমরা, একটা এআর এর বোধহয়, একটা এর একটা দাগ দিয়েছি সোজা, আরেকটা দাগ এভাবে বাঁকা করে দিলাম না? এটা আমার হ্যাঁ ডিজাইনের একটা অংশ, এরকম। বাট এটা যদি আমার ডিজাইনের অংশ না হয়, আমার যদি একটা সাইড এরকম হয়, আরেকটা যদি মনে করেন এরকম, আরেকটা যদি এরকম না হয়ে একটু এরকম হয়, ডিজাইনের অংশ না, এটা কিন্তু ডিজাইনের অংশ না, এটা কিন্তু ভুল। একটা হচ্ছে ভুল আর একটা ডিজাইনের অংশ, জাস্ট এই জিনিসটাই। তো স্যার, এক গত পাশে 45 ডিগ্রি আর এক পাশে 90 ডিগ্রি রেখে একটা মিলে মানে একটা বানিয়ে দেখান তো। 90 ডিগ্রিতে কিভাবে হবে? ও, একটা স্যার 45, আমরা হ্যাঁ, একটা 45 ডিগ্রি 45 রাখলে তো একটা, এক পাশে 90। তাহলে আপনি 90 ডিগ্রি অ্যাঙ্গেলের তো এটাই, এই না? হ্যাঁ এটা এখন 45 ডিগ্রি অ্যাঙ্গেলে আপনি মুভ করবেন, এই যে 45 ডিগ্রি, ঠিক আছে? এই যে এটা 45, এটা 90। এখন নিচের অংশটুকু আপনি কেটে দেন। এখন কথা হচ্ছে, এই যে আমি কাটার পর আমার মাথায় কিন্তু ঢুকে গেছে অলরেডি যে এই দিক দিয়ে একটু কর্নার রয়ে গেছে। জি স্যার।
তাহলে আমার এই কর্নারটা থাকলে চলবে না, কারণ এটা আমার ভুল, এটা আমার ডিজাইনের অংশ না। তাহলে আমি এটা এভাবে কেটে দিব, একেবারে সমান করে কেটে দিলাম। এখন কথা হচ্ছে, আমি যদি আরেকটা বিষয়, যে আমি ইচ্ছা করে এটা একটা চিকন নিলাম, মাঝখানের পয়েন্ট যেটা, মাঝখানের পয়েন্টটা আমি ইচ্ছা করে চিকন নিলাম, এটা এক বিষয়। এখন ইচ্ছা করে চিকন নিতে গেলে এই মাপটার যতটুকু আছে এই মাপের সাইজ মতো চিকন অর্ধেকটা নিলে সবচেয়ে বেটার হয়। আমার কথাটা বুঝেন, আবার বলছি। আমি এখন যেটা করব, যে মাঝখান দিয়ে একটা দাগ দিব, তাই না? আমি মন মতো দাগ দিলাম, এটা আমাদের গ্রাফিক ডিজাইনারের কাজ না ভাই। মন মতো দাগ দিলাম, এই যে এভাবে দিয়ে দিলাম, এই যে মন মতো যে দিলাম, এটা গ্রাফিক ডিজাইনারের কাজ না। তো কথা হচ্ছে যে আপনি যে এটা দিলেন, আপনি দুইটা ওয়েতে দিতে পারেন। এক ওয়ে হচ্ছে সম্পূর্ণ এটার সমান, সম্পূর্ণ এটার সমান। আরেক ওয়ে হচ্ছে আপনি চাচ্ছেন এটার অর্ধেক, এটার অর্ধেক চিকন দিতে, তাহলে অর্ধেক চিকন দিবেন। ঠিক আছে? আবার চাচ্ছেন এটা 3 ভাগের 1 ভাগ, তাহলে 3 ভাগের 1 ভাগ দেন, কিন্তু অনুমানের উপর দিয়েন না। তা আমি চাচ্ছি এটা অর্ধেক চিকন দিব বা যাই করবো, এটার আমি একটা কপি নিয়ে আসলাম অর্ধেক চিকন, হ্যাঁ। তাহলে এই যে বিন্দুটা আছে, ঠিক বিন্দুর মাঝখানে আমার অর্ধেক আছে, এই বিন্দুর মাঝখানে আসার সাথে সাথে আমার ওই যে সেন্টার ওটা দেখিয়ে দিই।
চায়ের কাপটা যখন টেবিলে থাকে আবার উপর থেকে যখন নেই ওই যে একটা পানির দাগ পড়ে না, সেটা দিয়েও আমি মনে মনে ডিজাইন কল্পনা করি, যেটা দিয়ে কিভাবে ডিজাইন হয়। মানে এরকম, আবার বলি না যে আমার মতো এত চিন্তা করেন, বাট ইমাজিনেশনটা আপনারা একটু বড় করেন। বাড়ির কাজের কথা আগেও বলেছি, যে কোনো টাইমে কেটে যেতে পারে, আর বলছি না। সেই কাজটাই আপনারা করেন। আমরা আগামীকাল ইনশাল্লাহ আগামীকালই ক্লাস হবে। আগামীকাল আমরা আম, ইয়ের কাজটাই করবো, ওয়ার্ডমার্ক লোগোর কাজই করবো। ঠিক আছে, আগামী ক্লাসে আমরা ওয়ার্ডমার্ক লোগোই করব, এখানে আমরা সময় দিব না।